ভালো করে ধরতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চতুর্থ লাইভ ক্লাস। আজকের ক্লাসে আমরা পড়ব উপপাদ্যের খুবই গুরুত্বপূর্ণ দুইটা উপপাদ্য, যে দুইটা উপপাদ্য অনেক বেশিবার বোর্ডে আসে। তো তোমরা যারা জয়েন করছো ইতিমধ্যে লাইভে, অনুগ্রহ করে লাইভটা একটু নিজেদের প্রোফাইলে শেয়ার করে দাও এবং শেয়ার করার শেষে কমেন্ট করে জানাও যে শেয়ার ডান। হ্যাঁ, আর হচ্ছে তোমরা যদি এই লাইভটাতে মানুষজন বেশি নিয়ে আসতে পারো তাহলে আমরা তোমাদের গ্রুপের সাবজেক্টগুলোও পড়াবো, বা ইংরেজি এবং গণিতটা তোমরা অলরেডি পড়াচ্ছি। আরও যদি মানুষজন তোমরা নিয়ে আসতে পারো, অর্থাৎ তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করো, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার ফ্রেন্ডরাও যদি উপস্থিত হয় তাহলে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক উপস্থিতি পাইলে আমরা গ্রুপের ক্লাসগুলো শুরু করবো। তাই কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করে দেবো। আচ্ছা, দেখি কে কে জয়েন করলো। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়ব, যেখান থেকে তোমার 4 বা 6 মার্ক আসবেই। ওকে, রাত্রি দাস, ঝুমা, যারা, ওকে, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও আর হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো যেন সবাই ক্লাসে চলে আসে এবং আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, ঠিক আছে, অনেকেই চলে আসছো। কে কে শেয়ার করছো একটু জানাও। জুমা শেয়ার ডান, যারা শেয়ার ডান। ওকে, তোমরা এখন ক্লাসটা একটু শেয়ার দাও, পরে ক্লাস শেষ হইলে, লাইভটা যখন শেষ হয় তখন পারলে ডিলিট করে দিও, কোনো সমস্যা নেই। তবে যতক্ষণ লাইভটা চলে ততক্ষণ যেন তোমার প্রোফাইলে লাইভ ক্লাসটা একটু শেয়ার থাকে, ঠিক আছে? তো সবাই একটু শেয়ার করে দাও কাইন্ডলি। ওকে, সাব্বির সিয়াম চলে আসছে। আচ্ছা, আমাদের আরো কয়েকটা রেগুলার স্টুডেন্ট, ওরা আসতেছে না কেন? রাজিয়া, এরপরে ওই যে মিফতা, সুজুকা। ওকে, আচ্ছা দেখো, আমরা যদি শুরু করি, একটা সৃজনশীল আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা আগে একটু সলভ করে দিই। অনেকে এটা করতে পারছো, আবার অনেকে এটা করতে পারছো না। দেখো, আমরা যদি এই জিনিসটা একটু সলভ করি, কি বলছে? অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও আর চাপের উপর দণ্ডায়মান কিউ ও পি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ মানে কি? বৃত্তের পরিধিতে উৎপন্ন হয়, এবং কিউ ও আর কেন্দ্রস্থ কোণ। এখন প্রথম প্রশ্ন বলছে, এটা একটা সংজ্ঞা প্রশ্ন, যে বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ কাকে বলে। তাহলে আমি বলছিলাম বৃত্তের কেন্দ্রে যেই কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ, আর পরিধিতে যেই কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। আই হোপ এটা সবাই পারছে, এটা সবাই পারছে, এটা নিয়ে কোনো টেনশন নাই। এই খ নাম্বার প্রশ্নটা ছিল, দেখাও যে কিউপিআর ইজ ইকুয়াল টু হাফ কোণ কিউ ও আর। আমরা এটা উল্টা দিকে পড়ছিলাম, যে কিউ পি আর ইজ ইকুয়াল টু কিউ ও আর। দেখো এখানে হাফ ছিল, এই হাফ যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে 2 চলে আসে, অর্থাৎ এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এই প্রমাণটা পড়ছিলাম, এই লাইনটা যে কথা, এই লাইনটা একই কথা, মানে এটা হচ্ছে আমাদের গত দিনের যে প্রমাণটা পড়ছিলাম ওইটা। কিভাবে প্রমাণ করতে হয় চিত্রটা জাস্ট তোমাদেরকে বলছিলাম, যে চিত্রগুলা একটু মাথায় রাখবা। কি মাথায় রাখবা? চিত্রগুলা যেন সবসময় একটু মাথায় থাকে। দেখো, এই চিত্রটা এরকম ছিল, যেটা একটা কেন্দ্র ছিল এবং এখানে একটা কেন্দ্রস্থ কোণ ছিল, আর এরকম একটা বৃত্তস্থ কোণ ছিল, আর এখান থেকে এটা
মাঝ বরাবর দিয়ে একটু বর্ধিত করতে হয়, ঠিক আছে। এখন এখান থেকে দেখে দেখে অক্ষরগুলো বসাবো। বলছে অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত, কি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত? অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাহলে অ বসাইলাম। অ আর চাপ, তাহলে এই চাপটা হচ্ছে অ আর, চাপটার নাম কি? অ আর চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কিউ পি আর। ওইটা ও আর না তো, চাপটার নাম কি? কিউ আর, এটা কিউ আর, কিউ আর। তাহলে এটা হচ্ছে কিউ পি আর, কিউ পি আর। এবং কেন্দ্রস্থ কোণ কিউ ও আর। এখন এখান থেকে আমার প্রমাণটা দেখাইতে হবে। আই হোপ তোমরা বিশেষ নির্বাচন এবং অঙ্কন লিখতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে একটু প্রমাণটা দেখাই দিই। দেখো প্রমাণ, প্রমাণে প্রথমে আমার কি করতে হয়? যে কোনো এক পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করবো। এই ত্রিভুজটা যে একটা সমবাহু ত্রিভুজ এটা দেখাইবো। দেখো এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, তার মানে বৃত্তের ব্যাসার্ধ গুলা সমান। তাহলে আমি বলতে পারি অপি সমান কোন ত্রিভুজে কাজ করতেছে? আমি এই পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করতে, অপি কিউ। দেখো অপি কিউ ত্রিভুজে, অপি কিউ ত্রিভুজে অপি সমান অকিউ, অপি সমান অকিউ। কেন এটা হইলো? কারণ বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এরপরে যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, আমরা বলছিলাম সমবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটা সমান। যেহেতু এই দুইটা বাহু সমান হয়েছে, এই বাহু এবং এই বাহু সমান হয়েছে, তাহলে এটা হচ্ছে তার ভূমি। এটা কি তার ভূমি? এই ভূমির সংলগ্ন মানে সাথে লাগানো কোণ, এই কোণ এবং এই কোণ, এই দুই কোণ সমান। তাহলে আমি বলতে পারি কোণ অপিক অ কিউ পি সমান কোণ ও পি কিউ, ও পি কিউ, ও পি কিউ। কি লিখবো? সমবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান, ভূমি সংলগ্ন সংলগ্ন কোণদ্বয় সমান, ঠিক আছে। এই গেল। এরপরে আমি বলছিলাম ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে, ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে, এই যে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এর পাশেরটা কেটে দিবা, বাকি যে দুইটা আছে ওই দুইটার সমষ্টির সমান। তাহলে এই বহিস্থ কোণটার নাম কি? দেখো অ বিন্দুতে কোণ, তাহলে অ মাঝখানে, অ মাঝখানে দুইটা প্রান্ত বিন্দু কিউ এবং এখানে একটা অক্ষর দিতে হয়। ধরো আমি এখানে এফ দিলাম, এখানে একটা এফ দিলাম, তাহলে কিউ ও এফ, কিউ ও এফ সমান এই দুইটা সমষ্টি, এই কোণ আর এই কোণ। মানে এই যে এখানে যে দুইটা লিখলাম, কোণ ও কিউ পি প্লাস কোণ ও পি কিউ। এখন দেখো এরা আবার পরস্পর সমান, এরা আবার কি পরস্পর সমান। আমার প্রমাণে দেখো কোন কোনটা আছে। প্রমাণের মধ্যে আমার পি বিন্দুতে কোণের কথা উল্লেখ আছে এবং অ বিন্দুতে কোণের কথা উল্লেখ আছে। তাহলে আমি এখানে পি বিন্দুর কোণটাকে স্থির রাখবো আর এই কিউটাকে এটার মতো করে লিখবো, যে কিউ সমান কি এটা না? তাহলে এই যে কিউ এর জায়গায় আমি এটা লিখে ফেলবো। তাহলে এটার জায়গায় যদি আমি লিখে ফেলি কোণ ও পি কিউ, যেহেতু সমান তাহলে লিখতে পারি প্লাস কোণ ও পি কিউ, কোণ কিউ ও এফ। এখন দেখো দুইটা এক্সাক্ট জিনিস যোগ করলে কি হয়? যেমন এক্স প্লাস এক্স সমান কি হয়? 2x। ঠিক তেমনি দুইটা এক্সাক্ট জিনিস যোগ করলে, সুতরাং কিউ ও এফ সমান 2 কোণ ও পি কিউ। এখন দেখো এটার মধ্যে এই 2টা এই পাশে এসে হাফ হয়ে যাবে, 2টা এই পাশে এসে হাফ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি হাফ কোণ কিউ ও এফ সমান কিউ ও প্রমাণিত। দেখো কত ইজি ছিল। এইখানে এইটুকু কয়েকটা লাইন লিখলে তুমি 4 নাম্বার পেয়ে যাবা। হ্যাঁ, এইগুলা প্রত্যেকদিন এই কমন প্রশ্নটা সবাই করে, কেন যে প্রত্যেকদিনই তো আমি বলি যে এইগুলা লিখলে, এগুলা যদি তুমি লিখো তাহলে তুমি ফুল মার্ক পাবা। এগুলা লিখলে তোমার মার্ক কাটতে পারবে না, আর যদি এগুলো না লেখো স্যার ইচ্ছা করলে তোমার মার্ক কেটে দিতে পারবে। বুঝছো? তুমি যদি 10-এ 10 পাইতে চাও একটা সৃজনশীলের জ্যামিতির, তাহলে এগুলো তোমার লিখতে হবে। দেখো এটা কঠিন কথা না, যে সমবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান, সমবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। তোমরা এত বড় বড় সূত্র শিখতে পারো, এই একটা লাইন একটু শিখতে পারো না, এই ছোট ছোট একটা লাইন শিখতে পারো না, এটা হইলো?
আচ্ছা ঠিক আছে, আমরা সব পরেরটা করি। বলছে বৃত্তের পরিধিতে এম একটি বৃত্তের পরিধিতে এম একটি বিন্দু হয়, তবে দেখাও যে পি এবং এম বিন্দুতে উৎপন্ন কোণ সমান। তাহলে আমাকে চিত্রটা আঁকি। দেখো বলছে অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাহলে অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত এটা হচ্ছে অবিন্দু। এটা কি বিন্দু? অবিন্দু। একই চাপের উপর দণ্ডায়মান কিউ, একই চাপ হচ্ছে কিউ আর, চাপটার নাম কি? কিউ এবং আর। কিউ আর এর উপর দণ্ডায়মান এই পি বিন্দুতে একটা কোণ। কোন বিন্দুতে কোণ? পি বিন্দুতে কোণ। আবার বৃত্তস্থ কোণ ও বিন্দুতে কোণ। এই যে বলছে বৃত্তস্থ কোণ কিউ ও আর, আর কেন্দ্রস্থ কোণ কিউ পি আর। এখন বলছে বৃত্তের পরিধিতে আরেকটা বিন্দু এম, তুমি আরেকটা বিন্দু নেবে এম, আমি এটা এই পাশে নিলাম, এটা এম বিন্দু, ঠিক আছে? এম বিন্দুতে হয়, তবে দেখাও যে এরা উৎপন্ন কোণ সমান। যেহেতু কোণের কথা বলছে, তাহলে এম বিন্দুতে আরেকটা কোণ আঁকতে হবে। এই যে এম বিন্দুতে, এটা আমি অন্য কালার দিয়ে আঁকাই। এম বিন্দুতে তুমি আরেকটা কোণ আঁকো। এই যে এই দুইটা কোণ সমান, এটা তোমার দেখাইতে হবে। এই দুইটা কোণ পরস্পর সমান, এটা তোমাকে দেখাইতে হবে। দেখো আমরা পড়ছি যে বৃত্তস্থ কোণ, এই যে এই কোণটা, এই কোণের দুই গুণ। এই কোণের কয় গুণ? দুই গুণ। তাহলে এই কোণের সাথে এই কোণটাও দুই গুণ, কারণ এটা একটা বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমি লিখতে পারি যে প্রমাণ, প্রমাণ কোণ কিউ ও আর সমান, এই যে কিউ ও আর, এই কেন্দ্রস্থ কোণটা সমান এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যে পি বিন্দুতে যে কোণ আছে ওর দ্বিগুণ। তাহলে দুই কোণ পি বিন্দুতে কোণটার নাম কি? কিউ পি আর। পি বিন্দুতে কোণ পি মাঝখানে, কিউ আর হচ্ছে আর। এটা কেন হইল? যে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা এই গেল একটা। এরপরে দেখো আবারও এই কোণটার সাপেক্ষে এইটার, এটা দিয়ে লিখলে তাহলে এটাও দ্বিগুণ হবে, এখানেও একটা টু সামনে দিয়ে আসবে। আবার আবার কোণ কিউ ও আর সমান টু কোণ এম বিন্দুতে কোণ, তাহলে এম মাঝখানে, এই কোণের দুইটা প্রান্ত বিন্দু, একটা কিউতে আর একটা আরতে, একটা কিউতে আর একটা আরতে। দেখো আমরা দুইটা সমীকরণ পাইলাম, 1 নং 2 নং। এইখানে সাইড নোট সেম, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন দেখো এটার যে লেফট হ্যান্ড সাইড, এই যে আমরা দুইটা সমীকরণ পাইলাম, এই সমীকরণের দেখো এটারও যে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, এটারও লেফট হ্যান্ড সাইডের সমান। তাহলে বাম পক্ষ গুলো যদি মিলে, তাহলে ডান পক্ষ গুলাও মিলবে। বাম পক্ষ মিলে গেলে ডান পক্ষ মিলে যাবে। তাহলে বলতে পারি 1 ও 2 হতে, 1 ও 2 হতে, 1 ও 2 হতে। 2 কোণ কিউ পি আর ইজ ইকুয়াল টু 2 কোণ কিউ এম আর। এই যে 2 কিউ আর সমান 2 কিউ এম আর 2 বাদ, উভয় পক্ষে 2 আছে, তাহলে 2 বাদ, কিউ পি আর সমান কিউ এম আর। এটাই তো বলছিল যে কোণ দ্বয় পরস্পর সমান, আমরা সমান দেখাইতে পারছি, তার মানে এটাই প্রমাণিত। বলো এটা বুঝতে পারছো কিনা? ওকে, এটা যদি বুঝো, এখন আসো আমরা একটা নতুন পড়া পড়বো। এখানে দেখো আমি একটা কোণের নাম লিখছি, যেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তোমরা এই কোণগুলোর সাথে অবশ্যই পরিচিত, যারা পারো এটা বলে দিবা যে সূক্ষ্ম কোণ জিনিসটা কি, সূক্ষ্ম কোণ জিনিসটা কি, স্থূল কোণ জিনিসটা কি, সমকোণ জিনিসটা কি। সমকোণ তো আমরা অলরেডি বেশ কয়েকবার বলে ফেলছি। সমকোণ জিনিসটা কি, এই তিনটা জিনিস তোমরা অলরেডি পরিচিত, দেখি কে কে বলতে পারো। এরপরে আমরা নতুন আরেকটা নাম শিখবো, সেটা হচ্ছে
প্রবৃদ্ধ কোণ। ওকে, কে কে বলতে পারো, একটু দ্রুত বলো দেখি। দেখি কে কে অ্যান্সার দিল। সাদিয়া ইসলাম ভাইয়া, আমাদের পাশের বাসায় গান চলছে তাই পড়তে পারতেছি না। আচ্ছা দেখো, পারিবাটে তো টাইপ করবো কিভাবে, দেখো সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড়। আর স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, সমকোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এই প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180 ডিগ্রি এর বড়, 180 ডিগ্রি এর বড়, 180 ডিগ্রি কি বড়, কিন্তু 360 ডিগ্রি, 360 ডিগ্রি এর ছোট, 360 ডিগ্রি এর ছোট। তাহলে 180 ডিগ্রির বড়, 360 এর ছোট। ওকে, যারা ইসলাম বলার চেষ্টা করছিল। ওকে, সূক্ষ্মকোণ হলো যেই কোণ সমকোণের থেকে ছোট। হ্যাঁ, তাহলে 90-এর থেকে ছোট, শুধু 90-এর থেকে ছোট হলেই হবে না, 0 থেকে বড় হইতে হবে। আর হচ্ছে স্থূলকোণ হচ্ছে 90-এর থেকে বড়, 180-এর চেয়ে ছোট, আর সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। আর প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180 ডিগ্রির চেয়ে বড়। তাহলে ভাইয়া 180 ডিগ্রি হয়তো এরকম একটা সরল রেখা নিলে 180 ডিগ্রি হয়, রাইট? এরকম একটা সরল রেখা নিলে এখানে যেই কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? এইখানে যে কোণ উৎপন্ন হয় 100, সেটা হচ্ছে 80 ডিগ্রি। তোমরা 1 মিনিট একটু ওয়েট করো, আমি আসতেছি। ওকে ভাইয়া, চলে আসছি। দেখো, এই জিনিসটা যে বুঝবা, এর সামনের উপপাদ্য খুব ইজি হয়ে যাবে। দেখো, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 180 ডিগ্রি। কোনো একটা সরল রেখার মধ্যে যেই কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে 180 ডিগ্রি, সেটা হচ্ছে 180 ডিগ্রি। এখন ভাইয়া 180 ডিগ্রির বড় কি হইতে পারে? হ্যাঁ, হইতে পারে। কেমন হইতে পারে? ধরো এইখান থেকে ঘুরে যদি আমি এই পর্যন্ত আসি, অর্থাৎ একটা রেখা যদি এইরকম হয়, তাহলে দেখো এই যে এইখানে যে টোটাল কোণটা হইলো, এক সরল রেখা তো এই পর্যন্ত, তুমি এইখানে এসে থামলা না, আরো সামনে চলে আসলা, তাহলে এই যে দেখো এইদিকে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই দিকের কোণটা কি অবশ্যই এই পর্যন্ত আসলে 180 হয়। তাহলে এখানে মনে করো আরো 20 হইলো, এখানে আসলে আরো কত হইলো? 20 ডিগ্রি। তাহলে টোটাল কয় ডিগ্রি হলো? 200 ডিগ্রি। তাহলে এই যে 200 ডিগ্রি একটা কোণ হইলো, এটা কি 180-এর চেয়ে বড়, 360-এর চেয়ে ছোট, তাহলে তখন আমরা এটাকে বলবো প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণের চেহারাটা দেখো কেমন হয়, আরো একটু সুন্দর করে বুঝাই। দেখো, এই একটা বৃত্ত নিলাম, ঠিক আছে? এই বৃত্তের মধ্যে দেখো, যদি আমরা কেন্দ্র বরাবর এরকম একটা রেখা দিই, তাহলে এখানে 180 ডিগ্রি হইতো, এখানে কত ডিগ্রি হইতো? 180 ডিগ্রি। এখন আমি করলাম কি, এটাকে সোজা না দিয়ে, এই যে এটাকে সোজা না দিয়ে একটু বাঁকায় দিলাম, এটা এদিকে দিলাম। তাহলে দেখো কোণ কিন্তু এই যে উপরের দিক দিয়ে একটা বড় কোণ তৈরি হয়েছে, ঠিক আছে? এটা এরকম যদি সোজা আসতো তাইলে হয়তো এখানে পর্যন্ত 180। এখন এই যে এখানে আরো একটু চলে আসছে, তাহলে এখানে আরো একটা কোণ তৈরি হয়েছে, ধরো এখানে আরো 30 ডিগ্রি তৈরি হয়েছে। তাহলে এই যে টোটাল যে কোণটা, এটা কত ডিগ্রি? 210 ডিগ্রি। তখন সেটা কি একটা প্রবৃদ্ধ কোণ।
এটা কি একটা প্রবৃদ্ধ কোণ। আসো আরো একটা উদাহরণ দিই, দেখো এই যে দেখো আমি এরকম বাঁকায় দিলাম, দুইটা রেখায় কি দিলাম এরকম বাঁকায় দিলাম, তাহলে দেখো এটা কি একটা সরল রেখার থেকে বেশি কোণ উৎপন্ন হয়েছে। সরল রেখা হইলে সেটা কেমন হইতো, দেখো যদি এটা একটা সরল রেখা হইতো তখন সেটা চেহারা কেমন হইতো দেখো। তাহলে দেখো এইখান পর্যন্ত হইলে, এইখান পর্যন্ত হইলে সেটা হয়তো 180 ডিগ্রি। এটা একটু কালারটা চেঞ্জ করি। এই যে এইটুকু হইলে হয়তো 180 ডিগ্রি। এখন দেখো এইদিকেও একটু বেশি আছে, এদিকেও একটা বেশি আছে, তার মানে 180-র চেয়ে বড়। এই যে 180-র চেয়ে বড়, তখন সেটার নাম হবে প্রবৃদ্ধ কোণ। আই হোপ বুঝতে পারছো। তাহলে প্রবৃদ্ধ কোণের চেহারাটা কেমন হয় দেখো, আরো একটা চিত্র দেখো প্রবৃদ্ধ কোণের চেহারাটা কেমন হয়। প্রবৃদ্ধ কোণের চেহারাটা হবে এরকম সোজা না হয়ে এরকম একটু বাঁকা টাইপের হবে, এরকম একটু বাঁকা টাইপের হবে। তাহলে প্রবৃদ্ধ কোণের চেহারা হবে এরকম একটু বাঁকা টাইপের। তখন এই যে উপরের দিকে যে বড় কোণটা হইলো এটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এটার নাম কি প্রবৃদ্ধ কোণ। আর নিচে যে দেখো একটা ছোট কোণ হইলো না, নিচে যে একটা ছোট কোণ হইলো, এটা কি 180-র চেয়ে ছোট, এটার নাম কি তাইলে স্থূল কোণ। এটার নাম কি স্থূল কোণ। এটার নাম কি স্থূল কোণ। এখন একজনে আমাকে আনসার দাও, বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি, একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এটা একজনে আনসার দাও। ওকে, এখন পর্যন্ত 17 জন স্টিল আছে, মানে এরা হয়তো ক্লাসটা করবে, ভালো লাগবে। গুড। আচ্ছা, বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, দেখি কে কে পারে। এখন বৃত্তের কেন্দ্রে দেখো দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা হইলো প্রবৃদ্ধি কোণ, একটা হইলো প্রবৃদ্ধ কোণ, আর একটা হইলো স্থূল কোণ। স্থূল কোণ, এই দুইটা যোগ করলে কি বৃত্তের কেন্দ্রে যত ডিগ্রি কোণ উৎপন্ন হয় তার সমান হয়। বৃত্তের বৃত্তের কেন্দ্রে যত ডিগ্রি কোণ উৎপন্ন হয় তার সমান হয়। অর্থাৎ 360 বলছে ফরিদ আহমেদ, 90 ডিগ্রি কে বলছে রে, এটা সাদিয়া জুই মায়ের দিব। বৃত্তের কেন্দ্রে কি মাত্র 90 ডিগ্রি হয়? বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি? 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি? 360 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো প্রবৃদ্ধ কোণ আর এই যে স্থূল কোণ, এই যে প্রবৃদ্ধ কোণ আর এই যে স্থূল কোণ, এই দুইটা যোগ করলে কি একটা বৃত্তের টোটাল কেন্দ্রটা পাওয়া যাইতেছে না? দুইটা যোগ করলে কি টোটাল কেন্দ্রটা পাওয়া যায়। তার মানে আমি বলতে পারি এই দুইটার যোগফল হচ্ছে 360 ডিগ্রি। এখন আমাকে একজনের প্রশ্ন উত্তর দিবা, 360 ডিগ্রিতে কত সমকোণ? 360 ডিগ্রিতে কত সমকোণ হয়? আর এটা বুঝছো কিনা একটু জানাইবা। এই পর্যন্ত যে পড়াইছি এটা বুঝছো কিনা, এটা কি তোমার পানি পানি হইলো কিনা, ওয়াটার ওয়াটার হইলো কিনা, এটা একটু বোঝো। এটুকু কি ক্লিয়ার হয়েছে কিনা? দেখো তোমাকে তিনটা জিনিস আমি এখান থেকে জাস্ট বলবো। একটা হচ্ছে প্রবৃত্ত কোণ জিনিসটা কি, প্রবৃত্ত কোণ জিনিসটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে বড়, 360-এর চেয়ে ছোট। যেমন 220 ডিগ্রি একটা কোণ, এটা কি একটা প্রবৃত্ত কোণ। 250 ডিগ্রি একটা কোণ, এটা একটা প্রবৃত্ত কোণ। আমি বললাম 350 ডিগ্রি একটা কোণ, 360-এর চেয়ে ছোট, তাহলে এটা একটা প্রবৃত্ত কোণ। ঠিক আছে, 180-র চেয়ে বড়, 360-এর চেয়ে ছোট হলে সেটা প্রবৃত্ত কোণ। আর হচ্ছে বৃত্তের কেন্দ্রে এরকম যদি চেহারাটা হয়, তাহলে উপরের দিকে একটা বড় কোণ তৈরি হয় যেটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ, নিচের দিকে একটা ছোট কোণ তৈরি হয় যেটার নাম হচ্ছে সূক্ষ্ম কোণ। এই প্রবৃদ্ধ কোণ আর এই সূক্ষ্ম কোণটা যোগ করলে কি একটা বৃত্তের টোটাল কেন্দ্রটা পাওয়া যায়। আর বৃত্তের কেন্দ্র 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমি বলতে পারি প্রবৃদ্ধ কোণ আর স্থূল কোণ মিলাইয়া 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এখান থেকে উত্তর দিছে সাব্বির হোসেন, বলছে 4 সমকোণ, জুমা 4 সমকোণ, হাবিবা 4 সমকোণ,
সুজুকা তোমার কথা মনে করছি, ক্লাসের শুরুতেই মনে করছি, কিন্তু তুমি ছিল না মনে হয়। সুমাইয়া নূর 4 সমকোণ, মুনতাহার চৌধুরী 4 সমকোণ, সমকোণ। ওকে, জুমা বলছে H2O, ঠিক আছে। এটা যদি বুঝে থাকো, এখন বাবা আমার সামনের উপপাদ্য আমার পড়া হয়ে গেছে, এটা বুঝে থাকলে তোমার উপপাদ্য পড়া হয়ে গেছে। আসো আমরা কিভাবে পড়া হয়ে গেছে সেটা দেখি। বলছে বৃত্তের অন্তর্লিখিত, অন্তর্লিখিত মানে কি ভিতরে লিখিত, ভিতরে লিখিত বা কি অঙ্কিত, যেহেতু চিত্র তাহলে আমি এটা লিখিত না বলে বলি অঙ্কিত, অঙ্কিত। এই অন্তর্লিখিত মানে কি ভিতরে অঙ্কিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি। চতুর্ভুজের বিপরীত মানে কি, এই যে দেখো একটা চতুর্ভুজ যদি আঁকাই, তাহলে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, এরা হচ্ছে পরস্পর বিপরীত, হ্যাঁ। আর এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা। এখন বলছে এই বিপরীত কোণের সমষ্টি, এই কোণ, ধরো তুমি এই কোণ নিয়ে হিসাব করলা, তাহলে এই কোণ আর এই কোণ, এই দুই কোণের সমষ্টি 2 সমকোণ, এটা দেখাইতে হবে 2 সমকোণ বা 180 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। তাহলে আগে বলছে বৃত্তের অন্তর্লিখিত, তাহলে আগে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আঁকতে হবে। তাহলে আমার এমন একটা কাজ করতে হবে যেন একটা বৃত্তের ভিতরে চতুর্ভুজ থাকে, এই একটা বৃত্ত, এর ভিতরে আমার একটা চতুর্ভুজ লাগবে, এর ভিতরে আমার লাগবে একটা চতুর্ভুজ, ঠিক না? ও পারফেক্টলি কি আঁকতে পারবো না, কোনাগুলো তো আঁকলো না। আচ্ছা, এটা এইভাবে আঁকা যাবে না, পারফেক্টলি আঁকা যাবে না, সেটা হাতে আঁকতে হবে। দেখ, চিত্রটা একটু খেয়াল করে আঁকো, মন আন্দাজে আঁকলেই হবে না। দেখো একটু আমি এরকম ভাবে চিহ্নিত করছি যাতে আমি প্রবৃত্ত কোণটা চিনতে পারি, যাতে আমি কি করতে পারি, প্রবৃত্ত কোণটা চিনতে পারি। এই যে দেখো বৃত্তের অন্তর্লিখিত একটা চতুর্ভুজ, চতুর্ভুজ কোনটা, চতুর্ভুজ কোনটা, আমি এটা একটু অন্য কালি দিয়ে হাইলাইট করে দিই। এই যে দেখো একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, হ্যাঁ। আর আমি কি করছি, এটা পরে আঁকলেও হবে, এই যে এইটুকু অংশ যে আঁকলাম এটা পরে আঁকলেও হবে। দেখো আবারও চিত্রটা আঁকায় দিই একদম নতুন থেকে, কারণ এই চিত্রটা আঁকাতে সমস্যা করলে কিন্তু হবে না। চিত্রটা একটু খেয়াল করে দেখো, আরো একবার দেখো। চিত্রটার ক্ষেত্রে প্রথমেই তুমি কেন্দ্রটা একটু সিলেক্ট করো, তুমি তো কেন্দ্র যেহেতু আঁকবে কেন্দ্র সিলেক্ট থাকবে, তুমি এই দুইটা পয়েন্ট ধরবা একটু কেন্দ্র থেকে নিচের দিকে, কেন্দ্র থেকে একটু নিচের দিকে। এখন এই বিন্দু থেকে উপরের দিকে নিবা, নিচের দিকে আনবা, এই বিন্দু থেকে নিচের দিকে নিবা, এই বিন্দু থেকে নিচের দিকে নিবা। এই যে দেখো একটা চতুর্ভুজ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে তোমার কাজ হচ্ছে এই পয়েন্ট থেকে তোমার কেন্দ্রটাকে মিলাই দেওয়া, কেন্দ্রটাকে মিলাই দেওয়া, কেন্দ্রটাকে মিলাই দেওয়া। চিত্র আঁকা হয়ে গেছে। ওকে, চিত্র আঁকা হয়ে গেছে, এখন আসো আমরা বিশেষ নির্বাচন লিখি। দেখ, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন লিখলে সারা জীবনে লিখতে হয় মনে করি, সারা জীবনে কি লিখতে হবে মনে করি। দেখো এখান থেকে দেখে লিখবো, বলছে বৃত্তের, আমি বলবো অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের, এখানে কেন্দ্রটার নাম কি দিব, কেন্দ্রটার নাম দিব অ, তাহলে আমি বলবো অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের, অ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের। পরে বলছো অন্তর্লিখিত চতুর্ভুজ, আমি বলবো অন্তর্লিখিত চতুর্ভুজটার নাম কি, দেখো তো এখানে অন্তর্লিখিত চতুর্ভুজটার নাম দাও, আমি দিলাম এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি, তাহলে অন্তর্লিখিত চতুর্ভুজটার নাম হচ্ছে এবিসিডি। তাহলে অন্তর্লিখিত চতুর্ভুজ, অন্তর্লিখিত চতুর্ভুজ এ বি সি ডি, চতুর্ভুজ এবিসিডি এর, এর এই যে চতুর্ভুজের বলছে যে কোনো দুইটি বিপরীত কোণ, তাহলে তুমি কোন দুইটা বিপরীত কোণ নিবা, আমার এই দুইটা বিপরীত কোণ নিয়ে হিসাব করবো, যে কোনো দুইটা নিয়ে হিসাব করতে পারো, আমি এই দুইটা নিয়ে হিসাব করতেছি, ঠিক আছে। এটার বিপরীত এটা না, দেখো এই কোণের বিপরীত কি এটা,
তাহলে এই দুইটা কোণ নিয়ে হিসাব করছি। এই কোণটার নাম কি? ডি বিন্দুতে কোণ, তাহলে ডি মাঝখানে। তাহলে বলছে যে কোনো দুটি বিপরীত কোণ, তাহলে এর দুটি বিপরীত কোণ, দুটি বিপরীত কোণ এডিসি, কোণ ডি বিন্দুতে কোণ ডি মাঝখানে এডিসি, এবং আরেকটা কোণ কি? এর বিপরীত কোণ হচ্ছে বি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে কোণ বি মাঝখানে, একটা প্রান্ত বিন্দু এতে একটা প্রান্ত বিন্দু সিতে, তাহলে এ বি সি। এই পর্যন্তই বলছে। এখন বলছে সমষ্টি দুই সমকোণ প্রমাণ করে, তাহলে তুমি লিখবা প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ এ ডিসি প্লাস কোণ এ বিসি সমান 180 ডিগ্রি। তুমি জাস্ট তাকায়া দেখতে থাকো, তাকায়া মনোযোগ সহকারে দেখতে থাকো, যতবার না বুঝবো ততবার বুঝাবো, কোনো টেনশন নেই। সমান সমান 180 ডিগ্রি। আমার এটা হচ্ছে আমার কি করতে হবে? প্রমাণ করতে হবে। এই প্রমাণের লাইনটা আমার, এই লাইনটা প্রমাণ করে দিতে হবে, ঠিক আছে? এই লাইনটা হচ্ছে আমার প্রমাণ করতে হবে। গণনা বানানোর বেটার, এটা আমার প্রমাণ করতে হবে। এখন দেখো আমার এখানে অঙ্কন কি আছে। এই যে আমি যে এই কালার কেন্দ্রটা যোগ করলাম, এটা কি কোথাও এই ডাকের মধ্যে বলে দেওয়া আছে? কোথাও বলে নাই, আমি এটা অতিরিক্ত করছি। তাহলে এটাকে আমি অঙ্কনে লিখবো। কি বলছিলাম? অতিরিক্ত যেই কাজ করবা সেটা কি করতে হবে? অঙ্কনে লিখতে হবে। তাহলে অঙ্কন, অঙ্কন, অঙ্কন। দেখো কি করছি, এ আর ও যোগ করছি, ও আর সি যোগ করছি, মাঝখানে কমা দিতে হবে। ও কমায় এ এবং ও কমা সি যোগ করি, যোগ করি। এই পর্যন্ত পানি পানি কিনা একটু তাড়াতাড়ি বলে ফেলবো। এই পর্যন্ত কি পানি পানি কিনা একটু তাড়াতাড়ি বলে ফেলবা। আর আমাদের প্রমাণ, এটার প্রমাণ জাস্ট 1 মিনিটের প্রমাণ, 1 মিনিটও লাগবে না। এটার প্রমাণ সবচেয়ে ইজি, এটার প্রমাণটা সবচেয়ে ইজি। আর সব প্রমাণ করি। আগে জানাও যে এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও। দেখো প্রমাণ করার জন্য আমার এই কেন্দ্রের দিকে একটু তাকাইতে হবে। কেন্দ্রের দিকে দেখো, এই যে উপরের দিকে যে কোণটা হইলো, এই যে এখানে একটা বড় কোণ হইলো, এই কোণটা দেখো আগের স্লাইডের সাথে একটু মিলাও। এই উপরের দিকে যে বড় কোণটা হয়, এটার নাম কি ছিল? এটার নাম ছিল প্রবৃদ্ধ কোণ। এটার নাম কি? প্রবৃদ্ধ কোণ। এটার নাম কি? প্রবৃদ্ধ কোণ। আর এই নিচের দিকে যে ছোট কোণ, এটার নাম হচ্ছে স্থূল কোণ। এটার নাম কি? স্থূল কোণ। আর এই প্রবৃদ্ধ কোণ আর স্থূল কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ওকে, আচ্ছা অতিরিক্ত কথা বললো না, ও এন্ড ও সি যোগ করি। হ্যাঁ, মুনতাহার চৌধুরী মিহি মুক্তার বলছে ওয়াটার ওয়াটার ক্লিয়ার ভাইয়া, মধু মধু। আর এই কথাটা তো ভালো, বেশি মধু মধু। হ্যাঁ, এটা তো সুন্দর কথা, মধু মধুটাও ভালো লাগছে, মধু মধু বলতে পারিস। আচ্ছা দেখো, তাহলে এটা যদি মধু মধু হয়ে থাকে, এখন এই পর্যন্ত আস। এই চাপটার নাম কি বলো? আমরা আগের যে উপপাদ্যটা পড়ে আসছি, দেখো এই পর্যন্ত এইটুকু অংশ, এই যে লাল করে দিলাম যে অংশটা, এটাকে কি বৃত্তের একটা অংশ বলা যায় না? বা চাপ বলা যায় না? এই চাপের উপরে দেখো দাঁড়ায় আছে কে? এই কোণটা দাঁড়ায় আছে। এই যে দেখো একটা পা, এই যে আরেকটা পা, এই কোণটা দাঁড়ায় আছে। আবার দেখো এই কোণটাও দাঁড়ায় আছে এই চাপটার উপর। এই যে দেখো একটা পা এর উপরে রাখছে, এই কোণটাও দাঁড়ায় আছে, তাহলে এও এর উপরে পা রাখছে। তাহলে দুইটা দণ্ডায়মান কোণের নাম হচ্ছে, একটা ও বিন্দুতে আর একটা হচ্ছে বি বিন্দুতে। তাহলে দেখো এরা কোন চাপের উপর দাঁড়ায় আছে? এ ডি সি। এই যে এইটুকু চাপ, এই যে লাল করে দিলাম, গাঢ় লাল করে দিলাম, এই চাপের উপর দাঁড়ায় আছে না? দেখো এই কোণটার দুইটা পা কিন্তু এই চাপের উপর, মানে এই যে দেখো চেহারাটা এরকম না চেহারাটা? তাহলে এই যে কোণটা তৈরি হলো, এই যে দেখো কোণের একটা পা, এই যে আরেকটা পা, এইটা কার উপরে? এই যে এই অংশটার উপরে। এই অংশটার নাম কি? চাপ। এই অংশটার নাম কি? চাপ। চাপটার নাম কি? না এ, এখানে ডি, এখানে সি। তাহলে আমি এই চাপটার নাম বলতে পারি এডিসি। তাহলে তুমি বলবা এডিসি চাপের উপর দণ্ডায়মান, এডিসি চাপের উপর দণ্ডায়মান
এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রে উৎপন্ন হয়েছে এই কোণটার নাম কি? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ। দেখো অবিন্দুতে কোণ, অ মাঝখানে, একটা পা হচ্ছে এতে আর একটা পা হচ্ছে সিতে, তাহলে ও এ সি। এবং এবং দেখো বৃত্তস্থ কোণ, এই যে বি বিন্দুতে যে কোণটা হইলো, এই যে বি বিন্দুতে যে কোণটা হইলো, তাহলে বি বিন্দুতে কোণ এবং বৃত্তস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, কোণ বি বিন্দুতে কোণ, একটা পা হচ্ছে এ তে আর একটা পা হচ্ছে সি তে, এবিসি। এখন আমাকে একজন বলো কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক কি? ক্লাস হবে 1 ঘন্টা, হ্যাঁ 10টার দিকে শেষ হয়ে যাবে, 1 ঘন্টা ক্লাস হবে। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক কি? যে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হচ্ছে বৃত্তস্থ কোণ, যে এইটার দ্বিগুণ হচ্ছে এটা, এটার দ্বিগুণ হচ্ছে এটা, তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ এর দ্বিগুণ হচ্ছে এই বৃত্তস্থ কোণ। তাহলে আমি লিখতে পারি সুতরাং সুতরাং কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ এ ও সি সমান 2 কোণ এ বি সি, এ বি সি। সাইড নোট কি লিখবো? সাইড নোট লিখতে হবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ, এই যে 2 গুণ। দেখো কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা, এই যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি, এই যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের 2 গুণ, কেন্দ্রস্থ কোণটা কি বৃত্তস্থ কোণের 2 গুণ। আই হোপ এটা বুঝাইতে পারছি। আবার দেখো, হ্যাঁ কেন্দ্রস্থ কোণ কেন্দ্রে থাকে বলছি না, শেষ হবে। ওকে, অতিরিক্ত কমেন্ট করো না। দেখো আমি কিন্তু কমেন্ট পড়ি না, আমার এটা একটা বদ অভ্যাস, কারণ আমি কমেন্ট পড়লে আমার এই যে ক্লাসের মধ্যে আমার কথা কইতে আমার ভালো লাগে না, ঠিক আছে? কমেন্ট পড়বো আমি তোমাদেরকে যখন আনসার দিব। কি করবে জানো? যারা মনোযোগ সহকারে ক্লাসটা করতে চাও, দেখো আমি তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই। এই যে কমেন্ট গুলো এরকম একটা টান দিবা, টান দেওয়ার পরে এই ক্লাসটার উপরে এরকম একটা টাচ দিবা। দেখো এখানে একটা চতুর্ভুজের মতো একটা চিহ্ন আসছে, এই যে এখানে টাচ দেওয়ার পরে দেখবো একটা চতুর্ভুজের মতো চিহ্ন আছে, এটার মধ্যে দিবা, এই যে ক্লাসটা এরকম বড় হয়ে যাবে। এইভাবে ক্লাসটা করবা, দেখবো শান্তিতে ক্লাস করতে পারতেছো, কারো কমেন্ট দেখারই দরকার নেই। ওকে, আসো, এই হচ্ছে আমার এডিসি চাপ নিয়ে কাহিনী। কোন চাপ নিয়ে কাহিনী করলাম? এটা এডিসি চাপ, এই যে নিচের দিকে চাপটা নিয়ে কাজ করছি। এখন দেখো এখানে তো একটা উপরের দিকেও চাপ আছে, এখানে দেখো উপরের দিকেও কিন্তু একটা চাপ আছে, এই যে এটা কি আর একটা চাপ না? এটাও কি একটা বৃত্তের অংশ না? বলো, এটাও কি একটা বৃত্তের অংশ? এই চাপের উপরে দেখো কোন 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 পা দিয়ে দাঁড়ায় আছে। দেখো এই চাপের উপর দাঁড়ায় না কোন হচ্ছে এই কোনটা দাঁড়ায় আছে। দেখো এই যে এখানে যে কোনটা আছে এ দাঁড়ায় আছে, দেখো তো এই ডি বিন্দুতে যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটার একটা পা কি এই চাপটার উপরে না? দেখো এই যে ডি বিন্দুতে যে কোনটা উৎপন্ন হইলো এটা দেখো এখানে এখানে পা দিয়ে দাঁড়ায় আছে, তার মানে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, আর এখানে আছে একটা বি বিন্দু, তাহলে এই চাপটার নাম হচ্ছে এবিসি। এখন লিখবা এবিসি চাপের উপর দণ্ডায়মান। কি লিখবো? আবার আবার এবিসি চাপের উপর দণ্ডায়মান। এবিসি চাপের উপর দণ্ডায়মান। দেখো এবিসি চাপের উপর এই কোণটা তো দাঁড়ায় আছেই, সাথে দেখো এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এই যে কোণটা, এই পাশের যে কোণটা, এই পাশের যে বড় কোণটা আছে এটাও দেখো এর উপর ভর করে দাঁড়ায় আছে। অর্থাৎ এই যে আমি এটা যদি একটু এইখানে এঁকে দেই, দেখো এটাকে কি আমরা অধি চাপও বলতে পারি। দেখো অর্ধেক পেলে কিন্তু এই পর্যন্ত, এখানে তুমি চাইলে এ বিসি এটাকে অধি চাপও বলতে পারো। এটাকে কি বলতে পারো? অধি চাপ। এটা দিলেও হবে না দিলেও হবে। এখানে এডিসি কে উপচাপও বলতে পারো, কারণ এটা ছোট, উপচাপ, এবিসি উপচাপ। আর এই উপরের যে উপরের দিকে যে বড় অংশটা এটা কি বড়, তাহলে অধি, বড় মানে কি অধি। এখানে যে কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে এই যে বড়টা, এটার নাম এ ও সি।
তাহলে এটাকে এই বড় কোণটার নাম আমরা কি বলতে পারি? প্রবৃদ্ধ কোণ। কি বলতে পারি? প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। এখানে তুমি প্রবৃদ্ধ কোণটার নাম কি? কোণ এ ও সি। দেখো ওই যে অবিন্দুতে উৎপন্ন কোণ, অবিন্দুতে উৎপন্ন কোণ, একটা প্রান্ত এ তে একটা প্রান্ত সি তে, এই জন্য এটার নাম ও এ সি। দণ্ডায়মান বৃত্তস্থ কোণ লিখতে হবে আগে। বৃত্তস্থ বৃত্তস্থ প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, কারণ বৃত্তের কেন্দ্রের, সরি এটা কেন্দ্রস্থ, দুঃখিত দুঃখিত, এটা কি কেন্দ্রে উৎপন্ন হয়েছে, তাহলে কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এটা। এবং এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ। এই যে দেখো ডি বিন্দুতে, ডি বিন্দুতে যে উৎপন্ন কোণটা আছে এটা কি বৃত্তের উপর উৎপন্ন হয়েছে, তাহলে এটা বৃত্তস্থ কোণ। তাহলে ডি বিন্দুতে উৎপন্ন কোণ, একটা প্রান্ত এ তে একটা প্রান্ত সি তে, এ ডি সি। তাহলে এখানে দেখো আমরা একটা কেন্দ্রস্থ কোণ পাইছি, একটা বৃত্তস্থ কোণ পাইছি। আর কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক কি? কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণ, তাহলে প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ কোণ এ ও সি সমান 2 কোণ এই যে বৃত্তস্থ কোণ এ ডি সি, এ ডি সি। আই হোপ এটা বুঝাইতে পারছি। খুবই স্লোলি তোমাদেরকে বুঝাইতেছে, একদম ছোট্ট বাচ্চাদের মতো করে বুঝাইতেছে। আই হোপ এর চেয়ে সহজভাবে আর কেউ বুঝাইতে পারবে না। ওকে, এখন দেখো আমরা এইখান থেকে এই একটা জিনিস পাইলাম, এই দেখো একটা লাইন পাইলাম, ঠিক আছে। আবার সেম আরো একটা লাইন পেলাম এই জায়গায়, সেম আরো একটা লাইন পেলাম এই জায়গায়, সেম আরো একটা লাইন পেলাম এই জায়গায়। দেখো এটা, এই দুইটা যদি যোগ করি এটা প্রবৃদ্ধ কোণ, তাহলে এটাকে আমরা চাইলে সূক্ষ্ম কোণও লিখতে পারতাম। এটাকে চাইলে আমরা কি লিখতে পারতাম? সূক্ষ্ম কোণও লিখতে পারতাম। সূক্ষ্ম কোণ না, সূক্ষ্ম কোণ লিখলে ভুল হইতো। ওই যে এইদিকে ছোট কোণ, এটা হচ্ছে সূক্ষ্ম, এটা হচ্ছে সূক্ষ্ম, আর এটা হচ্ছে প্রবৃদ্ধ। এটা কি? প্রবৃদ্ধ। এখন দেখো এই দুইটা যদি যোগ করি, এই দুইটা সমীকরণ যদি যোগ করি, এটাকে তুমি 1 নং সমীকরণ দাও, এটাকে 2 নং সমীকরণ দাও। এখন এই দুইটা সমীকরণ যোগ করে দাও, জাস্ট এই দুইটা সমীকরণ যোগ করে দাও। তাহলে আমি দেখো এটা একটা নিউ পেজ নিয়ে জাস্ট যোগ করে দিলাম। তাহলে কোণ, প্রথমে দেখো সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম সূক্ষ্ম কোণ এ ও সি সমান হচ্ছে, দেখো আমি দুইটা সমীকরণ আবার ওই পাশে লিখতেছি। এ ও সি সমান হচ্ছে 2 কোণ এ বি সি, 2 কোণ এ বি সি, এ বি সি। আবার প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান 2 কোণ এ ডি সি। দেখো ভুল লিখছি কিনা একটু মিলাও। দেখো প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান 2 কোণ এ ডি সি, এ ডি সি। এই দুটো সমীকরণটা যোগ করে দাও। দেখো এ ও সি, এই সূক্ষ্ম কোণ আর প্রবৃদ্ধ কোণ যোগ করলে কত ডিগ্রি হয়? দেখো তো আমরা এই যে প্রথমে যে স্লাইডটা পড়ছিলাম এখানে পড়ছিলাম যে সূক্ষ্ম কোণ আর প্রবৃদ্ধ কোণ যোগ করলে হয় 360 ডিগ্রি, বা কয় সমকোণ? এটা কয় সমকোণ বলছিলাম? 4 সমকোণ। কয় সমকোণ? 4 সমকোণ। এটা পড়ছিলাম 4 সমকোণ। তাহলে আসো আমরা লিখতে পারি প্রবৃদ্ধ কোণ আর সূক্ষ্ম কোণ মিলায়া এটা হচ্ছে 4 সমকোণ। এটা কি? 4 সমকোণ। আর এখান থেকে দেখো 2 এবিসি আর 2 এডিসি, তাহলে 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে দেখে কোণ এবিসি প্লাস কোণ এ ডি সি। এখন দেখো আমি পুরো এই 2টাকে এই পাশে আনলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করলে 4/2। আমি একটু ভাঙে ভাঙে লিখি, 4/2 সমকোণ। এই যে 2 এই পাশে গুণে ছিল, ওই পাশে যায় ভাগ হয়েছে, সমান কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি। এখন আমি পুরো সমীকরণটাকে একটু ঘুরায় ঘুরায় লিখে ফেলি। এই পাশটারে আমি এখানে সামনে লিখে ফেলছি, তাহলে কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি সমান 4/2 কত হয়? 2। 2 সমকোণ। তাহলে এটা কি? প্রমাণিত। প্রমাণিত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। আমি যে এখন পর্যন্ত তোমাদেরকে
চারটা উপপাদ্য বলছি গুরুত্বপূর্ণ। কয়টা উপপাদ্য বলছি? চারটা। প্রথমে বলছিলাম যে 18 নম্বর উপপাদ্য আর হচ্ছে 19 নম্বর উপপাদ্য। 18-19 কি ছিল? যে সমদূরবর্তী সকল যা সমান, সমদূরবর্তী সকল যা সমান, সকল যা সমান। আরেকটা ছিল এটারই সমান যা সমদূরবর্তী, সমান যা সমদূরবর্তী, সমদূরবর্তী। এরপরে আমরা আরেকটা পড়ছিলাম, এখানে গেল দুইটা। 3 নাম্বার পড়ছিলাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যেটা আজকেও দেখাইলাম। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ, এইটা। আর এখন পড়লাম যে বিপরীত দুই কোণ সমান 2 সমকোণ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণ সমান 2 সমকোণ। এখান থেকে আমি এগুলো একটু স্টার মার্ক করে দেই। এই দুইটা হচ্ছে 2 স্টার, এইটা হচ্ছে 3 স্টার। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর হচ্ছে বিপরীত দুই কোণের সমষ্টি 2 সমকোণ। এটাও একটা 3 স্টার প্রশ্ন। ঠিক আছে, আমি তোমাদেরকে একদম সাজেশন সহ এখনই দিয়ে দিব। এটা হচ্ছে এদের সাজেশন। আচ্ছা ঠিক আছে, দেখো এটাই আমি আবারও লিখে রাখছি। দেখো প্রমাণটা আমি তোমাকে আরো একবার দেখাবো। আমরা প্রত্যেকটা পদ্ধতি 2 বার করে প্রমাণ করছি না? দেখো এটাকেও আমরা 2 বার করে প্রমাণ করে দেবো। চিত্র আঁকার টেকনিক কি? কেন্দ্রটা চিহ্নিত করে এই অক্ষরগুলো একটু নিচের দিকে দিতে হবে। এই পয়েন্টগুলো কোথায় দিবা? একটু নিচের দিকে। দেওয়ার পরে এখান থেকে উপরে যোগ করবা, এখান থেকে এখানে যোগ করবা, এখান থেকে নিচে যোগ করবা, এখান থেকে নিচে যোগ করবা। হয়ে গেল আমাদের চতুর্ভুজ। এখন এখানে ও কেন্দ্র দিলা, এটা এ বি সি ডি। প্রথমে তুমি এই নিচের দিকের চাপটা নিয়ে কাজ করবে, এই যে ছোট চাপ, তাহলে এটাকে লিখবো উপচাপ। দেখো আমি প্রমাণটা আবারও করে দিতেছি। প্রত্যেকটারই প্রমাণ আমরা 2 বার করে দিতেছি। দেখো এখন কত সহজ লাগে। বি সি ডি, এখন আমি অক্ষরগুলো চেঞ্জ করে দিছি, কিন্তু বি সি ডি উপচাপ এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। দেখো তুমি কেন্দ্রস্থ কোণটা জাস্ট লেখো। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, কোণ বিওসি। আর বৃত্তস্থ কোণ দেখো এই চাপের উপর দণ্ডায়মান, এই চাপের উপর দাঁড়ায় থাকা বৃত্তস্থ কোণ হচ্ছে এ বিন্দুতে, তাহলে বিএসি, কোণ বিএসি। এখন কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক কি? কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক হচ্ছে দ্বিগুণ। তাহলে আমি এটাকে আমরা চাইলে সূক্ষ্ম কোণও লিখতে পারি। এটাকে আমরা চাইলে কি লিখতে পারি? সূক্ষ্ম কোণ। কারণ এই যে নিচের দিকে কোণটা হচ্ছে সূক্ষ্ম, উপরের দিকে বড় কোণটা হচ্ছে প্রবৃদ্ধ। তাহলে আমি লিখতে পারি সূক্ষ্ম কোণ বিওসি সমান 2 কোণ বিএসি। কারণ কি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা হচ্ছে উপচাপ নিয়ে লিখলাম। পরে লিখবা অধিচাপটা নিয়ে। এই যে উপরের দিকে যে বড় চাপ, উপরের দিকে যে বড় চাপ আছে, এটা নিয়ে লিখবো। উপরের দিকে বড় চাপটার নাম কি? বিএসি। তাহলে লিখবা অধিচাপ বিএসি এর উপর দণ্ডায়মান, এর উপর দণ্ডায়মান। অধিচাপ বিএসি এর উপর দণ্ডায়মান। দেখো কেন্দ্রস্থ কোণ এই যে প্রবৃদ্ধ কোণ, তাহলে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কোণ বিওসি। আর বৃত্তস্থ কোণ এই যে বৃত্তস্থ কোণ হচ্ছে এটা ডি বিন্দুতে, তাহলে বিডিসি। সম্পর্ক কি? যে প্রবৃদ্ধ কোণ বিওসি সমান 2 কোণ বিডিসি। এখন তুমি কি করবা? জাস্ট এই দুইটা সমীকরণকে যোগ করে দিবা। এই যে এটা একটা সমীকরণ, এটা আরেকটা সমীকরণ। তাহলে 1 নং প্লাস 2 নং, 1 নং প্লাস 2 নং। সমীকরণ কিভাবে যোগ করে?
বাম পক্ষ যোগ হয়, ডান পক্ষ যোগ হয়। তার মানে এই সূক্ষ্মকোণ আর এই প্রবৃদ্ধ কোণ যোগ, তাহলে সূক্ষ্মকোণ কোণ বিওসি প্লাস প্রবৃদ্ধ কোণ বিওসি সমান হচ্ছে 2 কোণ বিএসি, 2 কোণ বিএসি প্লাস হচ্ছে 2 কোণ বিডিসি, 2 কোণ বিডিসি। তো দেখো এই সূক্ষ্ম কোণ আর প্রবৃদ্ধ কোণ সমান কত হয়? 360 ডিগ্রি। 360 ডিগ্রি বা 4 সমকোণ, 4 সমকোণ। এটা ডিগ্রি দেওয়া আসতে পারে, তোমার এখানে সমষ্টি 2 সমকোণ না বলে বলতে পারে 180 ডিগ্রি। তখন তুমি এখানে 4 সমকোণ না লিখে লিখবা 360 ডিগ্রি। যে সূক্ষ্মকোণ আর স্থূলকোণ সমান কত ডিগ্রি? 360 ডিগ্রি সমান এই 2 কমন নিলে কি থাকে? বিএসি, কোণ বিএসি প্লাস কোণ বিডিসি। এই 2 দিয়ে ভাগ করে দাও, 360 এই 2 দিয়ে ভাগ করলে কত হয়? 180 ডিগ্রি সমান বিএসি প্লাস বিডিসি। এই যে দেখো এ বিন্দুতে কোণ আর ডি বিন্দুতে কোণ, এই যে এ বিন্দুতে কোণ আর ডি বিন্দুতে কোণ, এরা কি বিপরীত না? তাহলে দেখো বিপরীত দ্বিকোণের সমষ্টি 180 ডিগ্রি। প্রমাণিত। আই হোপ কারো কোনো প্রশ্ন নাই, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। আমি এত সুন্দর করে পড়াইছি। অতিরিক্ত কমেন্ট করলে কিন্তু ক্লাস থেকে বের করে দেবো, একদম গ্রুপ থেকে ব্লক করে দিব, আর ক্লাসে করতে পারবো না। কারণ আমি তোমাকে বাধ্য নই, তুমি আমার কাছে টাকা দিয়ে পড়তে আসো না, আমি তোমাকে পড়াইতে কিন্তু বাধ্য না। আমি জাস্ট তোমাদেরকে একটা সেবা দিতেছি, ফ্রিতে সেবা দিতেছি। তো এটা একটু ভদ্র পরিবারের সন্তান হিসাবে ভালো ফ্যামিলির একটা শিক্ষা নিয়ে আসছো, সেটা প্রুভ করো, ঠিক আছে? কারণ আমার কিন্তু এখানে কষ্ট হইতেছে। যে দেখো রাজশাহীতে প্রচন্ড গরম, এই গরমেও কিন্তু আমি ক্লাস নিতেছি, ঠিক আছে? যে ফালতু কমেন্ট করে এখন আমি দেখবো, একদম ব্লক করে দিব, এরা ক্লাস থেকে ডিরেক্ট বের করে দিব, যেন আর ক্লাসটা করতে না পারে। দেখো কত সুন্দর করে পড়াইলাম। বলো তো এই 23 কি ওয়াটার হইলো কিনা? H2O হইলো কিনা? অথবা হানি হইলো কিনা? মধু হইলো কিনা? বলো। ফরিদা আহমেদ আর একটা কমেন্ট করলেই, আমার সামনে পড়লেই আমি ব্লক করে দিব। আমি কমেন্ট দেখি না এতক্ষণ। এখন আসো 24 নাম্বার। এটা ইজিলি পারবা, মানে এটা আগেরটারই জাস্ট একটা প্রকার। এটাও আগেরটাই। দেখো এখন উল্টা বলছে যে চতুর্ভুজের বিপরীত দুই কোণ সম্পূরক হয়। এই সম্পূরক মানে কি? দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, ধরো কোণ এক্স প্লাস কোণ ওয়াই সমান যদি হয় 180 ডিগ্রি, তাহলে একজন আরেকজনের সম্পূরক কোণ। অর্থাৎ একটা যদি হয় 60 ডিগ্রি, তাহলে এর সম্পূরক কোণ হচ্ছে 120 ডিগ্রি। একটা যদি হয় 50 ডিগ্রি, তাহলে এর সম্পূরক হচ্ছে 130 ডিগ্রি। তাহলে সমষ্টিগত 180। তাহলে একটা যদি 70 ডিগ্রি হয়, আর একটা হবে 110 ডিগ্রি, কারণ যোগফলটা সবসময় কত হবে? 180 ডিগ্রি। এটা একটা বিসিএস এ আসা প্রশ্ন। এটা কোথায় আসছে একটা প্রশ্ন? এটা বিসিএস একবার আসছে, যে বিসিএস প্রশ্নটার উত্তর দিবা। যে 45 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? 45 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? তাহলে দেখো আমরা ওইটা পড়ি। কোন চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হলে, সম্পূরক মানে 180 ডিগ্রি, দুইটা কোণ 180 ডিগ্রি হলে তাদের শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত মানে কি? একটা বৃত্তের ভিতরে আছে। শীর্ষবিন্দু যে 4টা আছে, একটা চতুর্ভুজের শীর্ষবিন্দু কয়টা? 4টা। এই 4টা হচ্ছে বৃত্তের ভিতরে, এটা প্রমাণ করতে হবে। তাহলে চিত্র ওই আগেরটার মতোই আঁকাবা, চিত্রটা আগেরটার মতোই আঁকাইতে হবে। ওকে, চিত্রটা ওই আগেরটার মতোই আঁকাইতে হবে। এখন তুমি এখানে একটু অতিরিক্ত কাজ করবা, সেটা হচ্ছে এটাকে একটু বাড়ায় দিবা। এইভাবে না, এটাকে জাস্ট একটু বাড়ায় দিয়া এখানে আরেকটা চতুর্ভুজ এরকম করে দিবা। ত্রিকোণ 180 ডিগ্রি হলে সেটা সম্পূরক প্রতি সপ্তাহে কি লেখছে? রসমালাই প্রতি সপ্তাহে পাতা কি লেখছে? এটা পড়তে পারছি না। মন তোর আইডি দেখি কমেন্ট
আচ্ছা দেখো, এটা আমরা একটু প্রমাণটা করে দিই। তোমরা, আমি বিশ্বাস করি এখন বিশেষ নির্বাচন পারবা, বিশেষ নির্বাচন পারবা। অঙ্কন আগেরটাই, অঙ্কন আগেরটাই। স্নেহা কাকন জুমা, 45 ডিগ্রি সম্পূরক কোণ কি? এটা বিসিএস এ আসছে কিন্তু। 45-এর সম্পূরক কি? 45 হয়। 45-এর সাথে কি 45 যোগ করলে 180 হয়? 45-এর সাথে 45 যোগ করলে কি 180 হয়? পঁয়তাল্লিশের সাথে 45 যোগ করলে কি 180 হয়? বুকা সুকা দেখি। সম্পূরক করে 180 ডিগ্রি, সম্পূরক মানে 180, 45-এর সম্পূরক 45 হবে কিভাবে? জুমা মাইর অ্যালবাম 135 সিয়াম, গুড। 135 হইলে এটা 180 হবে, তাহলে এটা সিয়াম, সিয়াম, ভেরি গুড। একশো 35 হবে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এটা টোটালটা একদম মুছে দিই। দেখো, এটা গুরুত্বপূর্ণ না, এটাকে, এটা তেমন গুরুত্বপূর্ণই না, এটা 1 স্টার দিলাম। এটা আমি খুব বেশি করাই দিব না, এটা তোমাদের উপর আমি ছাইড়া দিব। দেখবা, দেখবো এটা যে যে পারে সে হচ্ছে ব্রিলিয়ান্ট। এটা যারা পারবে সে হচ্ছে ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, একটা এল ব্রিলিয়ান্ট। আর ব্রিলিয়ান্ট, হ্যাঁ, এটা যারা পারবে তারা ব্রিলিয়ান্ট। আমি বলে দিই জাস্ট কিভাবে করবা। এটার মধ্যেও তুমি দেখাইবা যে এই কোণ আর এই কোণ, এদের সমষ্টি হচ্ছে এই দুইটা কোণের সমষ্টির সমান। অর্থাৎ ধরো এটা এ কোণ, এটা বি কোণ, তুমি দেখাইবা এ কোণ প্লাস বি কোণ সমান হচ্ছে 360 ডিগ্রি। এ কোণ প্লাস, সরি, এ কোণ প্লাস বি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। ওই যে আগেরটা যা ছিল, আগেরটার মধ্যে এটা দেখাইছি না যে এই কোণ আর এই কোণ, এই দুই কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা তুমি দেখাইবা, দেখানোর পরে বলবা যে বৃত্তস্থ চতুর্ভুজের, পরে বাংলা লিখবা যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই এই চতুর্ভুজটা অবশ্যই বৃত্তস্থ। তাই এবিসিডি তুমি যাই নাম দেও, যেই নাম দিবা ওই নামের চতুর্ভুজটি অবশ্যই বৃত্তস্থ, অবশ্যই বৃত্তস্থ। কারণ আমরা দেখছি যে এটার মধ্যে দেখো, এটার মধ্যে আমরা দেখছি চতুর্ভুজের অন্তর্লিখিত, এই যে বৃত্তের অন্তর্লিখিত, এটা কিন্তু শর্ত। এটা কি শর্ত? চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। বিপরীত দুই কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই বৃত্তটা অবশ্যই কি, চতুর্ভুজটা অবশ্যই কি বৃত্তের অন্তর্লিখিত। তার মানে তুমি যদি এটা প্রমাণ করতে পারো, এইটুকু প্রমাণ করতে পারো যে এরা 180 ডিগ্রি, বিপরীত দুই কোণ হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা প্রমাণ অলরেডি শিখছি। তাহলে 180 ডিগ্রি হয়, তাহলে এরা অবশ্যই বৃত্তস্থ, তাহলে এরা অবশ্যই কি বৃত্তস্থ। এটা লিখলে এটার প্রমাণ হয়ে যাবে। এটা হোমওয়ার্ক, এটা যে পারবা সে হচ্ছে ব্রিলিয়ান্ট, এই জন্য এটা আমরা হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। ওকে, আজকের ক্লাসে কে কে ছিল সবাই একটু নিজেদের নামগুলা কমেন্ট করো দেখি, আমি এদের নামগুলা মনে রাখবো। কে কে ছিল, আমি একটু নামগুলা দেখি কে কে ছিল।
পিডিএফ দিন ভাই, হ্যাঁ ক্লাস শেষ হলে পিডিএফ দিয়ে দিব, ক্লাস শেষ হলে পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, ক্লাস শেষ হলে পিডিএফ দিয়ে দিব। আমাদের আর 10 মিনিট ক্লাস হবে, 10 মিনিট না 5 মিনিট ক্লাস হবে। ওকে, রাজিয়া সাব্বির, রাজিয়া, যারা পরে পিডিএফ দেখবে তারা এই নামগুলো দেখবে না, ঠিক আছে? রাজিয়া, সাব্বির, মিফতাহ, সুজুকা, এওয়ালা সুজুকা, রাত্রি, এগুলো পিডিএফ এ থাকবে, পরে যারা পিডিএফ টা দেখবে। জুমা, মহিমা, জারা, মহিমা, তারিন, বাপরে আজকে মানুষ বাড়ছে। এভাবে যদি প্রতিদিন বাড়ে তাহলে আমরা সায়েন্সের সাবজেক্ট এবং আর্টসের সাবজেক্ট গুলো নিয়ে আসবো, তোমরা মানুষ বাড়াও। হাবিবা, আজিম, ফরিদ, ফরিদ তোমার জন্য এই যে রেড ওয়ার্নিং, তুমি আজকে কমেন্ট করছো, সবাই তোমার নামে বিচার দিছে, আমি কিন্তু কমেন্ট গুলা দেখি নাই। আমি যদি দেখতাম তোমাকে ক্লাস থেকে কিন্তু বের করে দিতাম, তোমাকে রেড ওয়ার্নিং দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এই কয়জনেই একদম শেষ পর্যন্ত ছিল। আচ্ছা, যারা ছিল শেষ পর্যন্ত আন্তরিক ধন্যবাদ। তোমাদের নামগুলো এই যে স্বর্ণাক করে আর্ট করে রাখলাম, এদেরকে আমরা সবসময় দেখবো। এটা ডিলিট করে দিই। দেখো আমাদের লাস্ট পড়া এটা 5 মিনিট, 2 মিনিটের পড়া, 2 মিনিট একটু ধৈর্য ধরো, শেষ। দেখো আমি একটু স্পর্শকটা বলি। স্পর্শক জিনিসটা কি? স্পর্শক মানে কি? টাচ। স্পর্শ মানে কি? টাচ করা। আমাকে কেউ টাচ করলে আমি তাকে বলতে পারি সে হচ্ছে আমার স্পর্শক। ধরো এই কলমটাই বোর্ডটাকে টাচ করে আছে, তার মানে কি কলমটাই বোর্ডের স্পর্শক। এখন আমার এটা যেহেতু বৃত্ত নিয়ে পড়া, তাহলে আমি বৃত্ত নিয়ে পড়তে হবে। একটা বৃত্ত, এই বৃত্তে কোনো কিছু যদি এই বৃত্তটাকে টাচ করে, কোনো একটা সরল রেখা যদি এই বৃত্তটাকে টাচ করে, দেখো এই সরল রেখাটা বৃত্তটাকে কি করছে? টাচ করছে, তার মানে এই সরল রেখাটা হচ্ছে স্পর্শক। সরল রেখাটা কি? স্পর্শ। স্পর্শ কার স্পর্শক? বৃত্তের স্পর্শক। কার স্পর্শক? বৃত্তের স্পর্শক। তাহলে স্পর্শকটা একটা কি? স্পর্শকটা একটা কি? সরল রেখা। স্পর্শকটা একটা কি? সরল রেখা। স্পর্শকটা একটা কি? সরল রেখা। দেখো এটা কোনো প্রমাণ না, এটা জাস্ট একটা যুক্তি, এটা কি জাস্ট একটা লজিক। এটা জাস্ট একটা লজিক, এটা প্রমাণ শিখা লাগবে না, এটা লজিকটা বুঝলেই হবে। এখন দেখো আমি আরো দেখাই, এটা কোনো প্রমাণ না, এটা জাস্ট একটা লজিক, এটা বুঝলেই হবে। দেখো কেউ যখন এর স্পর্শক হবে, দেখো এটা একটা স্পর্শক, ঠিক আছে? পারফেক্টলি দেই। হ্যাঁ দেখো এখানে স্পর্শ করছে, এটা ঠিক না? এটা কেন্দ্র, এটা হচ্ছে স্পর্শ করছে। এখন আমি যদি স্পর্শ বিন্দু থেকে এর কেন্দ্রের দূরত্বটা বের করতে চাই, তাহলে কি আমি এই স্পর্শকের দূরত্বকে আমি এখান থেকে নিব। ধরো আমি এটা পি বিন্দু দিলাম, এটা কিউ বিন্দু দিলাম, এটা আর বিন্দু দিলাম, এটাকে এম বিন্দু দিলাম, এটাকে এন বিন্দু দিলাম, এটাকে ধরো সি বিন্দু দিলাম, ঠিক আছে? এখন তোমাকে বলতে হবে এখানে কোন সরল রেখাটা দূরত্ব নির্দেশ করে। কোন রেখাটি স্পর্শ বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব নির্দেশ করে। কেন্দ্রের দূরত্ব নির্দেশ করে। এখান থেকে কোন রেখাটি, দেখো এখানে রেখা আছে অনেকগুলো, ও সি, ও এন, ও এম, ও আর, ও পি, ও কিউ। এখান থেকে কোন রেখাটি এর দূরত্ব নির্দেশ করে? নির্দেশ করে
দূরত্ব নির্দেশ করে। ওকে, সাব্বির সিও কেন? সিও দ্বারা কি দূরত্ব নির্দেশ করে? দূরত্ব কেউ আড়াআড়ি মাপে, দূরত্ব কি কেউ আড়াআড়ি মাপে? সাব্বির দূরত্ব কি কেউ আড়াআড়ি মাপে রে? দূরত্ব কি কেউ আড়াআড়ি মাপে? বল। তো তোকে যদি বলে আমার উচ্চতা মাপ, তাহলে কি তুই পিতা আমার পায়ে ধরবি নাকি ওই যে বোর্ডের ওই মাথায় ধরবি? দূরত্ব মাপতে হয় কিভাবে? সোজাসুজি। দূরত্ব মাপতে হয় সোজাসুজি, লম্বভাবে। হ্যাঁ, ও এম। সাব্বির এইবার লাইনে আসছে। তাহলে কোনটা হবে? তাহলে হবে ও এম। এইটা হচ্ছে তার দূরত্ব নির্দেশ করে। ও এমটা হচ্ছে কি নির্দেশ করে? তার দূরত্ব নির্দেশ করে। এখন বলো, দূরত্ব যে নির্দেশ করে ওটাকে আমরা লম্বা লম্বি ভাবে দূরত্ব মাপি না? যেমন আমি যদি এই মোবাইলটার দূরত্ব মাপতে চাই, এই যে এরকম লম্বা লম্বি ভাবে মাপবো নাকি এরকম আড়াআড়ি করে মাপবো? এরকম লম্বা লম্বি করে মাপবো। তাহলে একদম সোজা কোনো একটা বস্তুর উপর যদি আরেকটা এরকম সোজা বস্তু থাকে, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি। তার মানে এইটা এখানে অবশ্যই অবশ্যই কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এখানে অবশ্যই সে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। আসলে এটা একটা ক্লিয়ার ফিগার দিয়ে আর একটু বুঝাই দেয়। এটা একটু ক্লিয়ার ফিগার দিয়ে একটু বুঝাই দিই। দেখ, এটা অবিন্দু, এটা মনে করো এটা হচ্ছে তার একটা স্পর্শক। এই স্পর্শক বিন্দুটা অবশ্যই এরকম লম্বা লম্বি হবে আঁকতে হবে। তাইলে এখানে যে কোণটা উৎপন্ন হয় এটা কত ডিগ্রি? যেহেতু লম্ব মানে 90 ডিগ্রি। কত ডিগ্রি? লম্ব মানে 90 ডিগ্রি। তাইলে দেখো, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। দেখো, এটা কি, এটা যদি ও এম বলি, যেটা ও এম, এই ও এমটা কি আবার বৃত্তের ব্যাসার্ধ না? বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে এই ব্যাসার্ধটা স্পর্শকের সাথে লম্ব। এই ব্যাসার্ধটা কার সাথে লম্ব? স্পর্শক। স্পর্শকের সাথে ব্যাসার্ধটা কি? লম্ব। স্পর্শকের সাথে ব্যাসার্ধটা লম্ব। এইটা মনে রাখো যে এখানে সবসময় কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি। তাহলে আমাদের এই অধ্যায় শেষ, বুঝছো? এই অধ্যায় আমাদের শেষ। আমি বলবো এই অধ্যায় কমপ্লিট। তবে কথা আছে, এটা আমাদের 75% কমপ্লিট। কত পার্সেন্ট? 75%। একটা উপপাদ্য আছে, এই উপপাদ্যটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্য, মানে 5 স্টার। এটাকে আমি বলবো 5 স্টার উপপাদ্য। এইটা আমরা কালকে ঠান্ডা মাথায় পড়বো, মানে আগামী ক্লাসে এটা ঠান্ডা মাথায় পড়বো। সাথে হচ্ছে আমরা সিকিউ প্র্যাকটিস করব, সাথে হচ্ছে আমরা এই অধ্যায় থেকে কেমন এমসিকিউ আছে ওটা প্র্যাকটিস করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নো মোর টুডে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকালকে কি ইংলিশ ক্লাস হবে এসএসসির? হ্যাঁ, তাহলে কি ইংলিশ গণিত আছে নিতাম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে কালকে কি ক্লাস হবে ওটা হচ্ছে, না কালকে নিউ চ্যাপ্টার না, কালকে হচ্ছে এটা সিকিউ পড়বো। আমরা এই নিউ চ্যাপ্টারে এখনই চলে যাব না, সিকিউ এমসিকিউ না কইরা আমরা যাব না, কোনটা অধ্যায় স্কিপ করবো না। এমসিকিউ এ ফেল করে, এমসিকিউ এ কিন্তু এই যে 30-এ 8 না পাইলে কিন্তু ফেল না, 30-এ 9, 30-এ 10, 30-এ 10, 25-এ 8, 30-এ কিন্তু 10 না পাইলে তুমি ফেল। তুমি মনে করো সিকিউতে তুমি 70-এ 69 পাইছো, 70-এ 69 পাইছো, কিন্তু এইখানে মনে করো 9 পাইছো, এই 10 না পাই 9 পাইছো, তাইলে তোমার রেজাল্ট হচ্ছে ফেল। তোমার রেজাল্ট কি? ফেল। সেই তো আমরা প্র্যাকটিস না করে অধ্যায় শেষ করবো না। ওকে, আল্লাহ হাফিজ।